নমস্কার, আমি শাম্ব। আপনারা দেখছেন বাংলার মুখ। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায়, যাকে সংক্ষেপে সবাই হিরণ নামে চেনেন। আজকে আমার সঙ্গে আড্ডা মারবো। তো প্রথম প্রশ্ন হিরণের কাছে, যে অভিনয় কি পুরোপুরি ছেড়ে দিলে? না না, কিছু ছাড়ার তো কোনো ব্যাপার নেই। দেখো, জীবনে কিছু আমরা ধরিও না, কিছু ছাড়িও না। প্রকৃতির নিয়মে, সময়ের নিয়মেতে তোমার জীবনে যখন যেটা হবে তুমি তখন সেটা করবে। আমরা কি জীবনে কিছু ধরি, কিছু কি ছাড়ি? তাই না? এই যে বিবর্তমান সময়, বা তুমি যদি বলো কালের নিয়ম, যেটাকে আমরা আগে বলতাম, সে কাল মানেও তো সময়। তো মানুষের জীবনের সময়ের, ছোটবেলায় আমি একটা কাজ করেছি, আমি পড়াশোনা করেছি, স্কুল পাশ করে কলেজে পড়েছি, তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি। যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে বেরিয়ে এলাম, তখন আমাকে একটা বন্ধু বললো যে তুই আর পড়বি না, ছেড়ে দিলি পড়া। আমি বললাম, জানি না ছাড়লাম কিনা, বাট আপাতত এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি চাকরি করব। তো ছেড়ে দিয়েছিলাম, তাই না? মানে মানুষের মনে হচ্ছিল আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, আমারও মনে হচ্ছিল আমি ছেড়ে দিলাম। কিন্তু ধরো কালের নিয়মে, সময়ের নিয়মে আমি আবার পড়াশোনা করছি, তাই না? পিএইচডি করলাম, পিএইচডি করার পরে আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি করছি। এই পড়াশোনা চলছে জীবনে। তো ফলে তুমি কি বলবে যে সেই সময় আমি ছেড়ে দিয়েছিলাম, তাহলে কি পুরোপুরি ছেড়ে দিয়েছি? তাহলে অভিনয় বা জীবনের যে কোনো কিছুই আমার মনে হয় না কেউ কখনো পুরোপুরি ছেড়ে দেয়। ধরো সাম্য মণ্ডল, যে এখন আমার ইন্টারভিউ নিচ্ছে, আমার পাশে বসে আছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। উনি এক, মানে ভারতবর্ষের একটি অন্যতম প্রতিষ্ঠানে, সংবাদ মাধ্যমেতে উনি একসময় সাংবাদিক হিসেবে বেশ নাম করেছিলেন। মানে বড় বড় ফিল্ম স্টাররা ওনার ইন্টারভিউ, ওনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ওনাকে ডেকে পাঠাতো, যে ভাই আমার একটা ইন্টারভিউ করে দাও না, কি দাদা আমার একটা ইন্টারভিউ করে দাও না, তাই না? তুমি সেই চাকরি ছেড়েছো, সেই সাংবাদিকতা ছেড়েছো, সেই প্রতিষ্ঠান ছেড়ে চলে এসেছো। তুমি ছেড়ে দিয়েছিলে, তুমি সাংবাদিকতা করছো, এখন নিজের মতো করে করছো। তো ফলে একটা প্রশ্নের উত্তর আমি এক কথায় বলতে পারতাম যে না, ছাড়িনি। বাট আমার বরাবরই স্বভাব, সেটা হলো যে আমি একটু জিনিসটাকে ব্যাখ্যা করে প্রত্যেকটি মানুষের বোঝার মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করি। আচ্ছা। যে জন্য আমি স্কুলে বরাবর ফার্স্ট হয়েছি, ধরো একটাই কারণ ছিল, যখন আমার বন্ধুরা, আমার যারা আমার সঙ্গে একসঙ্গে পড়তো, তারা বারবার মাস্টারমশাইদেরকে জিজ্ঞেস করতো যে স্যার, ও প্রত্যেকটা সাবজেক্টে কি করে সবচেয়ে বেশি হায়েস্ট পায়। মানে ইংরেজিতেও হায়েস্ট পাচ্ছি, বাংলাতেও পাচ্ছি, ইতিহাসেও পাচ্ছি, ভূগোলেও পাচ্ছি, জীবন বিজ্ঞানেও পাচ্ছি, কি করে পায়? তো স্যারেরা আমার খাতা দেখাতো সব বন্ধুদেরকে, দেখো তোমরা প্রশ্ন করেছি, তোমরা এক লাইনে উত্তর দিয়েছো, হ্যাঁ না। আর হিরণের উত্তর ছিল পুরোটা ব্যাখ্যা দিয়ে, মানে আমি সবসময় ব্যাখ্যা দিয়ে উত্তর দিতাম, এবং সেই ব্যাখ্যাগুলো কোনো বইয়ে লেখা থাকতো না। মানে আমি জীবনের বাস্তবের ব্যাখ্যা তুলে ধরে ধরে উত্তর দিতাম। উত্তর পেয়েছো? উত্তর পেয়েছি। তো বলছি, যদি ধরো ভালো অফার আসে অভিনয়ের, তুমি কি আবার অভিনয় করবে? কেন করবো না, নিশ্চয়ই করবো। আমি তো কোথাও বলিনি অভিনয় ছেড়ে দিয়েছি আমি। পশ্চিমবঙ্গে অভিনয় করা যাচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ কন্ট্রোলড এটা আমার পরের অ্যান্ড প্রশ্ন ছিল। ডমিনেটেড বাই তৃণমূল কংগ্রেস। হুম। প্রডিউসাররা ভীত সন্ত্রস্ত, তারা টিএমসি কে বাদ দিয়ে সিনেমা করতে পারবে না, কারণ সিনেমা বানানোই তো সবকিছু নয়। সিনেমা বানাবার পরে সিনেমাটাকে রিলিজ করতে হয়, ডিস্ট্রিবিউশন করতে হয়। তো পুরো ডিস্ট্রিবিউশন চেনটাই তৃণমূল কংগ্রেসের হাতে। মানে যে কোনো প্রডিউসার, সে যদি আমাকে নিয়ে সিনেমা বানায়, রিলিজ করবে কোথায়? তো সেই জায়গাটার জন্য প্রডিউসাররা আমাকে ফোন করে বলেছে যে দেখো হিরণ, তোমাকে নিয়ে আমরা বড় বড় ছবি করেছি, বড় বড় হিট ছবি হয়েছে, তাই না? তুই বলে আমার লাস্ট ছবি, যদি আমরা ধরি 2020-তে, 2019-এ, 2018-তে, 2016-তে, 2014-তে, তাই না? জামাই 420 বলো, জামাই বদল বলো, জিও পাগলা বলো, যে কটা ছবি ধরো তুমি পরপর যদি ধরো, লেহালুয়ালে বলো, লাস্ট লাস্ট কয়েকটা ছবি, প্রত্যেকটা ছবি প্রচুর বক্স অফিসে পয়সা কামিয়েছে। কোনো ছবি কি ফ্লপ হয়েছে? একটা ছবিও ফ্লপ হয়নি। তো শুরুর দিকে প্রডিউসাররা পয়সা কামিয়েছে, নবাব নন্দিনী, ভালোবাসা ভালোবাসা, চির সাথী, প্রত্যেকটা ছবিতে পয়সা কামিয়েছে। শেষের দিকে যে আমি ছাড়লাম, মানে ছাড়তে বাধ্য হলাম ইন দ্য সেন্স, বিজেপি জয়েন করার ফলে, যখন আমাকে প্রডিউসাররা বললো যে হিরণ, আমরা তো চাই ওই ছবিগুলো আবার করতে। কারণ জামাই সিরিজে আমার সবচেয়ে বড় বড় হিট ছবি, প্রডিউসাররাও লস করছে। এখন কোনো প্রডিউসার মুখে বলবে না। একজন প্রডিউসার একজন সম্বন্ধে বলেছিল, সেটা অডিওটা বেরিয়েছিল, তারপরে তাকে অনেক
চমকানো ধমকানো হয়েছে, মানে কেউই চায় না কিছু বলতে। সবাই সেফ গেম খেলতে ভালোবাসে, সবাই জীবনে নিরাপদ থাকতে ভালোবাসে। ভাই আমি কোনো কিছুর মধ্যে থাকবো না, আমি জীবনে যেমন আছি তেমন থাকবো। কে সমাজ পরিবর্তন করতে ঘর থেকে বেরিয়ে আসবে বল? আজকে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে আমাকে আমার ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, তাই না? আমি এখন ভাড়া বাড়িতে থাকি, আমার সিনেমা বন্ধ হয়ে গেছে। আমি যে আগে পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে, মেলাতে গিয়ে গানের অনুষ্ঠান করতাম, আমার মিউজিক্যাল ট্রুপ ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে, তাই তো? তো জীবনে সব সব ত্যাগ করে আসতে হয়েছে। কিসের জন্য করছি? বিজেপি করে। আমি তো নির্বাচন কমিশনকে 2021-তেও আমি এফিডেভিট দিয়েছিলাম যে আমার কাছে কি প্রপার্টি আছে, আজকে 2024-এও দিয়েছি। তো দেখবে আমার 2021-এ আমার ফ্ল্যাট ছিল, 2024-এ সেই ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি, এখন ভাড়া বাড়িতে আছে। তো মানুষের সামনে তো, চোখের সামনে তো সব দেখতে পাচ্ছে মানুষ, অথচ আমারই বন্ধু যারা যারা তৃণমূল কংগ্রেস করে, তারা টিএমসি করার ফলে তাদের প্রপার্টি 800 গুণ বেড়েছে, তাই না? 40 কোটি 50 কোটি টাকা প্রপার্টি হয়ে গেছে এক একজনের। আচ্ছা, পরের প্রশ্ন যেটা করছি যে বাংলা ছবি প্রায় চলছে না, বাংলা ছবি বাজারে ভীষণভাবে মার খাচ্ছে, তুমি বিষয়টা দেখো তো। কি মনে হয় যে বাংলা ছবি আস্তে আস্তে পড়ন্ত বাজার, মানে বাংলা ছবি কি শেষ হতে চলেছে? একদমই না, আমি ওসব অত বিশ্বাস করি না। কোনো জিনিসই আহ শেষ বলে কিছু হয় না, তাই না? আমরা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের কি শেষ বলে কিছু আছে? আমাদের মৃত্যুর পর আমরা বিশ্বাস করি যে আমাদের এই দেহটা ছেড়ে আমরা বেরিয়ে গেলাম, আমাদের আত্মা থাকবে, তাই না? যেটা চিরন্তন। তো হয়তো এই সময় আহ কোনোভাবে হয়তো বাজার পড়েছে মানুষের, হয়তো মানুষ যদি সবকিছু এখন মোবাইলে দেখে নিচ্ছে, সবকিছু মোবাইলে অ্যাভেলেবেল, তাই না? একটা ছোট্ট মোবাইলে তারা নতুন সিনেমাও দেখে নিচ্ছে, সবকিছু দেখে ফেলছে। হয়তো যেন সিনেমা হলে যাওয়ার সেই যে আগ্রহ, সেটা হয়তো কমে গেছে। বা ধরো আমাদের সময় যে ছবিগুলো হতো, নবাব নন্দিনী, ভালোবাসা ভালোবাসা, চিরসাথী থেকে শুরু করে, জ্যাকপট থেকে শুরু করে, লেহালওয়ালা থেকে শুরু করে, মাচো মাস্তানা, জামাই 420, জামাই বদল, জিও পাগলা, এই যে পরপর এত এই ধরনের ছবি, হয়তো আমি জানি না এখন কি ধরনের ছবি হচ্ছে, অত আমি খেয়ালও রাখি না। হয়তো মানুষ পছন্দ করছে না, কোথাও একটা গিয়ে। কমার্শিয়াল ছবি আর সেভাবে হচ্ছেই না এখন, যেগুলো হচ্ছে সমস্তটাই কলকাতা বেস এবং আনলক্স বা পিরিয়ড বেস হচ্ছে, তো সেটাই কি একটা কারণ বলে মনে হয় যে সাধারণ মানুষ দেখো, সিনেমা আইনক্স দেখছে না? পিভিআরেতে যে 300 টাকা দিয়ে টিকিট কেটে বাংলা সিনেমা দেখবে, যার বাজেট ধরো 1 কোটি 2 কোটি 5 কোটি, সে 300 টাকা দিয়ে হিন্দি সিনেমা দেখবে যার বাজেট 50 কোটি 100 কোটি 150 কোটি, তাই না? তো ফলে মানুষ যখন কোনো আইনক্সে যাচ্ছে, এখন এই বাংলা সরকার তো বাংলা সিনেমাকে কোনো প্রাধান্য দেয়নি ঠিকঠাক। মানে বাংলা ফিল্মের প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী সবাই এই তৃণমূল কংগ্রেসের পিছনে দৌড়াচ্ছে। 21শে জুলাই তো আছে কদিন পরে, 21শে জুলাই দেখবে মঞ্চে গিয়ে সবাই বসে পড়বে, বৃষ্টিতে ভিজেও চুপচাপ বসে থাকবে। কিন্তু বাংলা সিনেমার জন্য এই সরকার কি করেছে? যেটা মহারাষ্ট্র সরকার করেছে, যেটা তামিলনাড়ু সরকার করেছে, কি করেছে এই সরকার বাংলা সিনেমার জন্য? টিকিটের দাম এত টাকা না আইনক্স নিচ্ছে কেন? মানে যে কোনো মাল্টিপ্লেক্স, তারা এত বাংলা সিনেমা টিকিটের দাম কেন হবে? বাংলায় আঞ্চলিক সিনেমা কম দাম করুক, তাই না? মানুষ দেখতে যায়, মানুষ অ্যাফোর্ড করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হলো যে বাংলা সিনেমার জন্য কোনো তো ট্যাক্সের কোনো ছাড় দেয়নি। আজকে উত্তরপ্রদেশ গভর্নমেন্টে তুমি ওখানে সিনেমা করতে গেলে তোমাকে ওখানে ওরা বেনিফিট দেবে। তুমি লন্ডনে শুট করতে যাও, সেখানে বেনিফিট দেবে। ইউরোপে শুট করতে যাও, তোমাকে বেনিফিট দেবে। আর তুমি বাংলা সিনেমা করবে, এখানে তোমার কোনো বেনিফিট নেই, শুধু তুমি তৃণমূলের জন্য করতে থাকো। এখনো যারা বোঝেনি তাদের বোধগম্যের জন্য বলছি, বাংলা সিনেমার অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, ডিরেক্টর, প্রডিউসার, তাদের জন্য বলছি, আপনারা এখনো বোঝেননি ওনারা যে এই তৃণমূল কংগ্রেস শুধু নিতে জানে, দিতে জানে না। তাহলে তারা বাংলা সিনেমার জন্য অনেক কিছু করতো, তাই না? বাংলা সিনেমাকে উজ্জীবিত করার জন্য, তাকে তুলে ধরার জন্য কোনো পরিকল্পনা আছে? 2011-তে ক্ষমতা এসেছে, আজকে 2014, হিসেব অনুযায়ী প্রায় 14 বছর। মানে এমনি মতে তোমার মাইনাস করলে 13 বছর হয়,
যদি আমরা এমনি হিসাব করে 2011-কে ধরি তাহলে প্রায় 14 বছর, তাই না? এক যুগ পেরিয়ে গেছে। বাংলা সিনেমার জন্য আর কি করেছে এই সরকার? তো ফলে যতক্ষণ না সরকার কিছু করবে, সাধারণ মানুষ পুরো ইনকাম কোথায়, টাকা কোথায় বলো? এরা মদের দাম কমাচ্ছে, মদের দাম 50% করে দিয়েছে, কিন্তু বাংলা সিনেমার দাম কিন্তু কমতে দেয়নি, টিকিটের দাম কমায়নি কিন্তু। এবং আইনক্সকে তারা কিন্তু যে যে শোটাতে হিন্দি সিনেমাটা চলে না, তারা কোনো একটা অফ টাইম সকাল 9টায় কেউ সিনেমা দেখতে যাবে না, সেই সময় বাংলা সিনেমা লাগিয়ে দেবে। ফলে এরা তো বাংলা সিনেমা বিরোধী, এই সরকার বাংলা সিনেমা বিরোধী। মানে আমি আমি যদি কোনো ভুল বলি, তুমি আমাকে তথ্য দিয়ে প্রমাণ করো যে আমি ভুল বলছি। না, এরা ফিল্ম ফেস্টিভ্যাল করবে, সেখানে বলিউডের বড় বড় স্টারদেরকে নিয়ে আসবে, তাদেরকে স্টেজেতে বসাবে, তাদেরকে বিরাট বিরাট পুরস্কার দেবে, তাদেরকে বিরাট ভাবে। আর বাংলা সিনেমার যারা এতদিন ধরে যাদের জন্য সিনেমাটা চলছে, তাদেরকে কি সম্মান দেয়? আমি তো কোনোদিনও যাইনি, আমি যখন টিএমসি তে ছিলাম আমি তখনও যাইনি। তুমি প্রমাণ করে দেখো যে আমি যখন ফিল্ম ফেস্টিভ্যাল হতো, যখন আমি টিএমসি তে ছিলাম তখনও যেতাম না, কারণ আমি বিরোধী ছিলাম এটা। আমি কখনো সাপোর্ট করিনি, কিন্তু আমি আজকে বিজেপিতে এসেছি বলে আমি বলছি তা নয় কিন্তু। তুমি একদম ইতিহাস খুলে দেখো, যখন আমি টিএমসি তে ছিলাম 2020 অব্দি, 2019 অব্দি, তখনও ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, আমি একটা ফেস্টিভ্যালও যাইনি। দেখো আমাকে খুঁজে, কোনোদিনও দেখতে পাবে না তুমি আমাকে। আচ্ছা, তোমার অনেক কলিগ মানে যারা সিনেমা ইন্ডাস্ট্রির কলিগ, তারা অনেকেই বলছে যে এখন রাজনীতিটাকে অনেকে কেরিয়ারের একটা সেকেন্ড অপশন হিসেবে বেছে নিচ্ছে। তো এটা তোমার কি মত? যারা তৃণমূল করছে তাদের জন্য, আমি তো প্রথমেই তোমাকে বললাম যে যারা তৃণমূল করছে তারা 1 কোটি টাকা থেকে তাদের এখন 50 কোটি টাকা প্রপার্টি। হুম, তুমি দেখে নাও না, এই লোকসভা নির্বাচনে যিনি আমার প্রতিদ্বন্দ্বী, তার 2014-র প্রপার্টি দেখে নাও, আর 2024-এর প্রপার্টি দেখে নাও। তুমি আমার 2021-এ আমি প্রথম ভোটে দাঁড়িয়েছি, মানে আমার তো প্রপার্টি অ্যাভেলেবেল 2021 থেকে, মানে হুম। মানুষের কাছে। তুমি আমার 2021-এ দেখে নাও, 2024-এ এরকম আমাকে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে পার্টি করতে গিয়ে। আমি এখন ভাড়া বাড়িতে আছি। তো কেরিয়ারটা যারা টিএমসি জয়েন করছে, যারা তৃণমূল করছে, তাদের জন্য কেরিয়ার। আর আমরা সমাজ পরিবর্তনের জন্য, আমরা গরিব মানুষের জন্য, অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত বাংলার মানুষের জন্য আমরা লড়াই করছি। ঠিকই বলেছেন যারা বলেছেন। আচ্ছা, তোমার ছোটবেলাটা খুব স্ট্রাগলের মধ্যে কেটেছে আমরা শুনেছি। তো সেই ছোটবেলার কথা কিছু আমাদের বলো। এবার ছোটবেলা, মানে আমি খুব ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আমার মা বাবার কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে উলুবেড়িয়াতে জন্ম দিয়েছিলেন। মানে তুমি দেখে থাকবে, আমি প্রথম থেকে একটাই কথা বলি যে আমি অত্যন্ত গর্বিত যে আমি উলুবেড়িয়ার ছেলে, আমি গ্রামের ছেলে। আমি সেখানে পড়াশোনা করেছি, সেখানে বড় হয়েছি। ধান ক্ষেতের মধ্যে দিয়ে সকালবেলা, শীতকালেতে শিশির ভেজা মাঠ, ধানের ক্ষেত, তখন তো উঠে যায় হুম, ফসলটা, ঘাসগুলো শুধু থাকে। ঘাসগুলো থাকে। তখন অনেকে মটরশুঁটি, আমার হুম, আমার দাদুর বাড়িরা, মামারা মটরশুঁটি চাষ করতো। তো আমি সেই আমার মনে হচ্ছে ভোরবেলা উঠে চলে যেতাম। কোনো টয়লেট ছিল না, হুম, মামার বাড়িতে কোনো টয়লেট ছিল না। তো সবাইকে মাঠেতে গিয়ে সব নিজের কাজগুলো করতে হতো। ভোরবেলা উঠে আমার আজও মনে হয় যে মাঠে গিয়ে সব কৃতকার্য সেরে দিয়ে তারপরে ওই মাঠ দিয়ে হেঁটে 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 হাঁটতাম। কখন হারিয়ে যেতাম মাঠের মধ্যে, তুমি জানো তো, ওপারও দেখা যায় না এত। তারপরে হঠাৎ করে ভয় পেয়ে যেতাম যে আমি কোথায় চলে এসেছি, আমাকে ফিরতে হবে। খিদে পেয়ে যেত তখন ওই মাঠ থেকে, আমার মনে আছে এখন, হচ্ছে মটরশুঁটি গুলো তুলে তুলে খেতে 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 ফিরতাম। এমনও হয়েছে যে ভুলে গেছি, হারিয়ে গেছে রাস্তা। তারপরে আমি আমার দাদুর নাম বলেছি, তখন গ্রামের লোকেরা আমাকে আমার হাত ধরে ফিরিয়ে নিয়ে এসেছে। তো এই যে গ্রামের যে অসাধারণ ভালোবাসা, প্রকৃতির সঙ্গে ভালোবাসা, এটা আমি যদি উলুবেড়িয়া না জন্মাতাম, আমার এই জীবন সার্থক হতো না। হুম, আমার মনে হয় আমার এই জীবনটা পুরোপুরি সার্থকতা পেয়েছে, আমার এই জন্মগ্রহণ, যেখানে আমি সব পেয়েছি। একটা মানুষ জীবনে যা চায় সব পায়, আমি আমি সব পেয়েছি। আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, আমার মা বাবার কাছে। অ্যান্ড আমি যদি ওই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ না করতাম,
তাহলে আজকে যে লড়াইটা আমি লড়ছি বাংলার গরিব মানুষের জন্য, সেই লড়াইটা আমি বুঝতে পারতাম না। আমাদের টালির চালের বাড়ি ছিল, হ্যাঁ, মাটির মেঝে ছিল। তো স্কুল থেকে ফিরতাম, হাঁড়িতে ভাত থাকতো, ফিরে এসে হাঁড়ি থেকে ভাত বার করে, হ্যাঁ, সব খাবার রাখা থাকতো, খেয়ে দিয়ে নিয়ে দৌড়াতাম, মাঠে খেলতে যেতাম। তো বিকালবেলা মাটা সারাদিন কাজ টাজ করে ক্লান্ত হয়ে যেত। তো ফলে ওই হাঁড়িতে ভাত থাকতো, হাঁড়ি থেকে ভাত বার করে সবজি টবজি দিয়ে খেয়েই দৌড়ালাম খেলতে। এখন ভাবি যে কি করে খেলতাম, মানে ভাত, পেট ভর্তি ভাত, হ্যাঁ, স্কুল থেকে ফিরে দিয়ে আমি গিয়ে মাঠে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, কোরে ডাং খেলছি, কাবাডি খেলছি, কিতকিত খেলছি, কি করে সম্ভব? তো তারপরে ধরো সারাদিন খেলে টেলে ওই পুকুরে স্নান টান করে দিয়ে সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরতাম তখন প্রচন্ড ক্লান্ত। তো টেবিল ল্যাম্প জ্বালাতাম, হ্যারিকেন লণ্ঠন, কিন্তু কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল। তো হ্যারিকেন লণ্ঠন বা টেবিল ল্যাম্প দুটোই ছিল, সেটা জ্বালিয়ে পড়তে বসতে বসতে ততক্ষণে ঘুম চলে আসতো, ঘুমিয়ে পড়তাম। আর রাত্রিবেলা আমার মনে আছে আজও যে বাবা ওর জোর করে তুলতো, তুলে বলতো একটুখানি খেয়ে নে, হ্যাঁ, বলে মা মুখে একটু রুটি আর তরকারি মুখের মধ্যে ঢুকে দিত, ওই ঘুমন্ত অবস্থাতেই বসে বসে খেয়ে ওখানেই শুয়ে পড়তাম আবার। তো এই এই যে জীবনটা আমার কাছে মনে হয় যে আমি সত্যিকারের কৃতজ্ঞ আমার এই জন্ম, যে আমি দরিদ্র পরিবার, গ্রামে উলুবেড়িয়ায় জন্মেছি, ওখানে বড় হয়েছি। আজকের যে বাংলা দেখছি, ভয়ঙ্কর হিংসা, চুরি, মানে মানুষের ভয়ঙ্কর অবিশ্বাস, লোভ, হ্যাঁ, মানুষের কাছ থেকে কিভাবে রাস্তায় বার করে মারছে, পিটছে, বাড়িতে ঢুকে গিয়ে মেরে আসছে। মানে আমার এই যে বিজেপির কার্যকর্তারা যারা সব রোজ মেসেজ পাঠায়, বলে, তুই আমার মোবাইলে দেখো রোজ, দাদা আমি খেতে পাচ্ছি না, হ্যাঁ, তাকে তাকে 2,000 টাকা ফোন পে করলাম, কে বলছে দাদা আমার দুদিন বাজার হয়নি বাড়িতে, তাকে 1,000 টাকা পাঠালাম। মানে এইভাবেই রোজ রোজ চলছে, 4-5 জন করে রোজ লিখতে থাকে, দাদা আজকে আমি খেতে পাচ্ছি না, দাদা আমার আজকে বাজার করতে পারিনি, দাদা আমার দুদিন কাজ হয়নি, দাদা আমি বাড়ি ছাড়া। তো এই এক ভয়ঙ্কর বাংলায়, আমি জানি না কবি জীবনানন্দ দাশ যদি আজকে বেঁচে থাকতেন কি লিখতেন আজকে, তাই না? শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, তবু জ্যোৎস্না এসে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তা, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে ইঁদুরের মতো ঘাড় গুজে ঘুমায় এবার, কোনোদিনও জাগিবে না আর, জাগিবার জানিবার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। অনেক ভুল বললাম হয়তো, পুরোটা মনে নেই, কিন্তু আমি বলছি যে মানে ছোটবেলায় এই কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কিরম পাগল পাগল লাগে, মানে এখন ভাবলে না কিরম পাগল পাগল লাগে যে কি ছিল জীবন, এখন কি ভয়ঙ্কর নৃশংস, মানে কি জীবন হয়েছে, মানে চারিদিকে যখন তাকাচ্ছি দেখছি কি অসহায়। তোমার ছোটবেলা তো কেটেছে ধরো বামফ্রন্টের আমলে, ধরো বামফ্রন্টের আমলে এখনকার থেকে বেটার ছিল বলছো? দেখো আমি তো সে সময় রাজনীতি বুঝিনি, মানে আমার পক্ষে তখন রাজনীতি বোঝানো সম্ভব না, কিন্তু আমি বলছি যে বামফ্রন্টের আমল বেটার ছিল, এখনের আমল খারাপ, আমি ওই দিকেই যাচ্ছি না। আমি যে চোখে দেখেছিলাম, আমার জন্ম, আমার চারিদিক, আমার বড় হয়ে ওঠা, হুম। তার সঙ্গে এখন কিন্তু কিছু মেলাতে পারছি না। আচ্ছা, তো তুমি কি মেলাতে পারছো? তা এটা তুমি কি মনে হয় কেন ঘাটালে কেন হেরে গেলে? এত তুমি প্রচার করলে, ঘরে ঘরে গেলে, তো কেন মানে পরাজয়টা হলো কেন, কি কারণ? আচ্ছা, ঘাটালে হেরে যাওয়া তো সবাই দেখেছে, সেটা সেটা হলো যে ওখানে, কেশপুর। না কেশপুর শুধু নয়, মানে 7টা বিধানসভাতেই কোথাও ওরা তো ভোট করতে দেয়নি। হুম, তুমি দেখেছো আমি সারাদিন ধরে কিভাবে লড়াই করেছি। হুম, আমাদের যারা বিজেপির ভোটার্স, যারা যারা হিন্দু, যারা তা থেকে গ্রাম থেকে বেরোতেই দেয়নি, ঘর থেকে বেরোতে দেয়নি। পুরো গ্রামের যে মেন রাস্তা যেখান থেকে এসে তারা ভোট দিতে যাবে, বুথ যেটা ভোটের পোলিং বুথ, সেখানে সেখানে দাঁড়িয়ে আছে টিএমসির গুন্ডা। তুমি দেখেছো তো, আমি তো লড়াই করেছি, এমন তো নয় যে আমি কিছু
বানিয়ে বলছি, মিথ্যে বলছি, মানুষ সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কি ভয়ঙ্কর লড়াই, মানুষকে ভোটারকে ভোট দিতে যাবে, দিতে দিচ্ছে না। ফলে হিন্দু ভোটারদেরকে পুরোটা আটকেছে, যতটা পেরেছে আটকেছে ওরা। ফলে হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো যে যে ভোটগুলো হিন্দুরা দিতে পারছে না সেই ভোটটাই টিএমসি দিচ্ছে, তাই না? আমার ধরো কেশপুরেতে 282টা বুথ, তো 282টা পোলিং বুথ ছিল, তাই না? সেখানেতে 30টা জায়গায় আমার পোলিং এজেন্ট বসেছিল। তুমি দেখেছো আমি পোলিং এজেন্টকে বাড়িতে আমার নিয়ে যাচ্ছি, গাড়িতে করে গিয়ে এসে বসাচ্ছি, তারা আবার 12টার সময় পালিয়ে যাচ্ছে। তো বলে পোলিং এজেন্টই তো নেই, তো ভোটটা হবে কি করে? যদি বুথেতে পোলিং এজেন্টই না থাকে তাহলে ভোটটা হবে কি করে? মানে একজন বিজেপির ভোটারকে ভোটটা দেবে কি করে উইদাউট পোলিং এজেন্ট? বিজেপি সিম্পল ইকুয়েশন। যদি এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতো, আমরা 9 করে 3 লাখ ভোটে জিততাম। আমি এখনো বলছি, এই যে বাই ইলেকশন হলো পশ্চিমবঙ্গে 4টে জায়গায়, কি হলো বলো? যেখানে আমরা 39,000 ভোটে জিতেছিলাম, কোথাও 29,000 ভোটে জিতেছিলাম বিজেপি লোকসভাতে, সেইখানেই ভোট হলো, সেখানে আমরা হারলাম এবারে 40,000 ভোটে, 45,000 ভোটে, 50,000 ভোটে। এটা কি সম্ভব? কি জাদু যে 1 মাসের মধ্যে মানুষ বিজেপিকে হারিয়ে দিল এত বিপুল ভোটে? বলে ভোট হচ্ছে না এখানে, এখানে গণতন্ত্রের, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে না। অমিত শাহজি আমাকে ফোন করেছিলেন, আমাকে যখন আমার ওরকম ভয়ঙ্কর অবস্থা 25শে মে, উনি ফোন করেছিলেন রাত্রিবেলা, সন্ধ্যেবেলা 7:30-8টার সময়। তাই বললাম যে কোনো ভোট হয়নি, সেন্ট্রাল ফোর্স বিক্রি হয়ে গেছিল ফুললি, কোনো সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করেনি। সেন্ট্রাল ফোর্স তোমরা দেখেছো তো, যে আমাকে যখন এখানকার ডিআইজি মিস্টার গ্রেওয়াল, ডিআইজি সিআরপিএফ গ্রেওয়াল, আমাদের সঙ্গে 3 কোম্পানি সিআরপিএফ, যেখানে আমাকে মুখবাথান কেশপুর, যেখানে লুঙ্গি বাহিনী আগুন জ্বালিয়ে আমাকে আটকাচ্ছে, হ্যাঁ, যে পাগলু ডান্স করতে করতে, সেখানে গ্রেওয়াল তার সঙ্গে 3 কোম্পানি, মানে আমার সঙ্গে 3 কোম্পানি বলছে যে স্যার আমরা এখানে কিছু করতে পারবো না, আপনি ফিরে চলুন। এটা গণতন্ত্র? হ্যাঁ, 144 ছিল, করতে পারে কি? আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার পরের দিন যখন আমি এসপির সঙ্গে মিটিং করলাম, যে আপনি যারা লুঙ্গি বাহিনী পুরো আমাকে আটকালো 144-এতে, তারা কজন অ্যারেস্ট হয়েছে? উনি বললেন তদন্ত চলছে। তারপরে কদিন আগে আনন্দবাজারে দেখলাম একটা নিউজ বেরিয়েছে যে যারা আমাকে আটকে ছিল, তৃণমূল তাদের সবাইকে পুরস্কৃত করেছে, তাদেরকে সম্বর্ধনা দিয়েছে। তো বলে এই রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, everything has been sold out and somehow they manage the central force as well. তো তোমরা সেটা আটকাতে পারলে না কেন? কি তোমাদের সংগঠনটা কি অতটা শক্তিশালী ছিল না? 100% ছিল না বলেই তো আটকাতে পারেনি। যদি সংগঠন থাকতো তাহলে আটকে দিতাম না আমরা সবাই মিলে। আমি খড়গপুরের এমএলএ, এই লোকসভাতে আমার খড়গপুর বিধানসভা থেকে আমি 22,000 লিড দিয়েছি। এই লোকসভার নির্বাচনে আমার খড়গপুর সদর থেকে বিজেপি 22,000 লিড পেয়েছে, ওখানে তো কিছু করতে পারেনি। এই সংগঠনটা আর যেহেতু আমার ওখানে সংগঠন, আমি 3 বছর ধরে ওখানে পড়ে আছি, ওখানে তো লক্ষ্মীর ভান্ডার বলে কিছু কাজ করেনি। লক্ষ্মীর ভান্ডার তো খড়গপুরে সবাই পায়, কারণ আমি ওখানে 3 বছর ধরে পড়ে আছি, আমি ওখানে সংগঠন বানিয়েছি, মানুষের সঙ্গে মিলেমিশে থাকি, মানুষের প্রত্যেকটা কাজ করছি। এই 3 বছরে অ্যারাউন্ড 400 কোটি টাকার কাজ করেছি আমরা, 400 crores, অ্যারাউন্ড 400 crores কাজ করেছি আমরা। আমি সমস্ত ডকুমেন্ট দেখিয়ে দিয়েছিলাম তো মানুষকে। আমি কোনো দেখো ঢপবাজি মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমি সব ডকুমেন্ট দেখিয়েছি কি কি কাজ করেছি, কিভাবে কাজ করেছি। ফলে মানুষ ভোট দিয়েছে, 22,000 ভোটে আমরা লিড আছে খড়গপুরে। পুরো মেদিনীপুর সিট হেরে গেছে, মেদিনীপুরের 7টা বিধানসভার মধ্যে 6টাতেই হেরে গেছে, শুধু একমাত্র খড়গপুর সাথে 22,000 লিড দিয়েছে।
পরের বার কি আবার ঘাটালে দাঁড়াবে যদি আবার পার্টি বলে লোকসভায়? দেখো, আমরা তো একটা রেজিমেন্টেড পার্টি, এখানে পার্টি যা বলে আমরা তাই করি। পার্টি বলেছিল ঘাটালে দাঁড়িয়েছি, পার্টি যা বলতো তাই সিদ্ধান্ত। পার্টি বলেছিল খড়গপুর সদরে দাঁড়িয়েছিলেন। খড়গপুরে যখন দাঁড়াই তখন তার আগে 2019-এ খড়গপুরে বিজেপি হেরেছিল প্রায় 9 করে 26,000 ভোটে। হুম। 26,000 ভোটে হারা সিট ছিল, চান্স নেই ওখানে, বুঝতে পারছেন? তো জিতে গিয়েছিলাম আমরা খড়গপুরে, মানে 2021-এর নির্বাচনে তো শুধুমাত্র খড়গপুরে জিতেছিল, মেদিনীপুর লোকসভা থেকে বাকি সব হেরে গেছিল। এবারেও তাই হয়েছে, এবারে লোকসভাতে শুধুমাত্র খড়গপুর 22,000 লিড দিয়েছে, বাকি সব কটা বিধানসভা হেরে গেছে।